আছে সেই সূত্র নিশ্চয়ই তোমরা প্রত্যেকে পড়েছো, তাই তো? তাহলে বয়েলের সূত্র তোমরা পড়েছো, তার মানে অবশ্যই তোমরা বয়েলের সূত্রটি জানো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের। তো সূত্রের প্রথমেই দুটো জিনিস কিন্তু বলে দেওয়া হয়েছে, একটা হচ্ছে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর। তাহলে প্রশ্নটি বলা হচ্ছে যে বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে, তাই তো? তাহলে যেহেতু আমাদের উষ্ণতায় তোমার নির্দিষ্ট ভর এবং উষ্ণতা স্থির, তার মানে আমাকে ধরতে হবে যে গ্যাসের উষ্ণতা এবং ভর দুটোই ধ্রুবক, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর প্রশ্নটি আছে, দেখো যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে আর এর এসা একক কি? এখানে আরটা কি? এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে একটা গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। তো এই গ্যাস সমীকরণে যে আরটা কি? আরটা হচ্ছে, আমরা জানি আরটা কি, বলতো আরটা কি? আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এবার এর এসআই একক কি? তো এই আর এর এসআই একক আমাদেরকে তোমরা চাইলে মনে রাখতে পারো, অথবা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তুমি চাইলে মনে রাখতেও পারো, অথবা তুমি বেরও করে নিতে পারো। তো কিভাবে বের করবে সেটা তোমাদের টেক্সট বইয়ে আছে, 1 নম্বরের জন্য আমি এটা বলছি না। তো এখানে দেখবে আর এর 3টি একক তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? 3টে একক দেওয়া আছে, সেই 3টি একক কিন্তু মনে রাখবে, কারণ বলা যায় না কখন কোন পদ্ধতিতে চেয়ে নেবে বা দরকার হবে। তো আর এর এসআই একক কি? দেখো, জুল পার কেলভিন পার মোল। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? এমও লিখতে পারো, জুল পার কেলভিন পার মোল। এইটা হচ্ছে তোমার পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে আর এর একক। আচ্ছা, এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত হবে? এই প্রশ্নটি কিন্তু তোমাদের মাধ্যমিক 2016 সালে এসেছিল, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবে, তোমার সেলসিয়াস স্কেলই হোক বা তোমার কেলভিন স্কেলই হোক, সেলসিয়াস বা কেলভিন, তোমার যেই স্কেলই হোক না কেন, তোমার উষ্ণতা পার্থক্যটা কিন্তু সবসময় একই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে যে আমার উষ্ণতার যে পার্থক্য সেটা সবসময় কিন্তু এক। কেন এক বলছি? দেখো আমি জানাচ্ছি, দেখো কেন এক বলছি। মনে করো তোমার সেলসিয়াস স্কেলে, ধরো সেলসিয়াস স্কেলে উষ্ণতা পার্থক্য আছে 5 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি যখন ওটাকে কেলভিন স্কেলে পুট করবে, তোমার কিন্তু ওটা 5 কেলভিনে দেখাবে না। ডিগ্রিতে তুমি কনভার্ট করতে পারো, ডিগ্রি থেকে কেলভিনে কনভার্ট করতে পারো, তাছাড়া তোমার পার্থক্যটা তোমার একই আসবে। 4 নম্বর, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা আমরা জানি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা এমসিকিউ হিসাবে অনেক সময় বেশিরভাগ দেওয়া হয়ে থাকে। তো কি প্রশ্নটি আছে? বলা হচ্ছে যে খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে যে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউ হিসাবেও কিন্তু দেওয়া হয়ে থাকে, সুতরাং এটা ভালো করে মনে রাখবে প্রত্যেকে। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, 4 নম্বর যে প্রশ্ন সেখানে তোমাদের বলা হচ্ছে যে কোন শর্তে, এটা তো বললাম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত হবে? তো এই যে প্রশ্নটি তোমাদের রয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু একটু কনফিউশন হয়, অনেক সময় ছাত্রছাত্রীর একটু কনফিউশন হয়, কারণ পরম শূন্য উষ্ণতার মান তোমাদের দেখবে যে তোমাদের যেটা দেওয়া থাকে পরম শূন্য উষ্ণতার মান, সেটা হচ্ছে 273 ডিগ্রি, 273 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, ঠিক আছে? এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। কিন্তু যদি তুমি এটা অ্যাপ্রোপ্রিয়েট ধরতে যাও, অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো তুমি এবার এমসিকিউ দেখবে, এমসিকিউ যে প্রশ্নটি তোমাদের দেওয়া থাকবে, যদি অপশনে তোমার দেওয়া থাকে -273.15 এবং 273, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 273.15ই অ্যান্সার করে আসতে হবে, ঠিক আছে? এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটি বলছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়ে যায়? এটা আমরা জানি যে একেবারে পরম যে শূন্য, সেই পরম শূন্য সময় গ্যাসের যে অণুগুলো হয় তার গতিবেগটা একেবারে শূন্য হয়ে যায়। তো সেই পরম শূন্য মানটা কত না -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? -273 ডিগ্রি সেলসিয়াস, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক কি? দেখো, ঘনত্ব এবং চাপ এই দুটোর মধ্যে সম্পর্ক, তুমি এটা সরাসরি মুখস্থ রাখতে পারো, এবার তুমি একটু বুঝে নাও। দেখো, আমরা বয়েলের সূত্রতে কি শিখেছি? বয়েলের সূত্রতে আমরা শিখেছি যে পিভি ইকুয়াল টু কে হয়,
এটা আমরা বয়েলের সূত্রে জানি যে পিভি ইকুয়াল টু কে হয়। এবার এখানে ভিটা কি, এই ভিটা হচ্ছে আমাদের আয়তন, তাই তো। এবার আমার সম্পর্কটা চেয়েছি কি ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক, তাই তো, ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে আয়তন সমান কি হয়, আয়তন সমান হচ্ছে ভর বাই ঘনত্ব। ডাব্লুটা আমি ধরে নিচ্ছি ভর, ডিটা হচ্ছে ঘনত্ব এবং ভিটা হচ্ছে আয়তন। তাহলে ভি সমান সমান আমাদের কি হয়, ভি সমান সমান হচ্ছে ডাব্লু বাই ডি হয়। এবার এই ভি ইকুয়াল টু ডাব্লু বাই ডি যেটা রয়েছে সেটা আমরা কিন্তু এখানে বস করাবো কোথায় না, পি ইন্টু ডাব্লু বাই ডি, ভি এর জায়গায় বস করাবো ইকুয়াল টু হচ্ছে কে। এবার এটা যদি হয় তো তুমি যদি ডাব্লু বাই ডি কে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে এটা উল্টে যাবে, মানে কে ইন্টু ডি বাই ডাব্লু হবে। তাহলে এবার এটা যদি তোমার হয়, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার প্রশ্নে চেয়েছে যে ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক, পিটা হচ্ছে চাপ এবং ডিটা হচ্ছে ঘনত্ব। তো তুমি এই যে পোর্শনটা রয়েছে, ধরো আমি এটা অন্য কালিতে দেখাচ্ছি, এই যে পোর্শনটা রয়েছে কে বাই ডাব্লু, ঠিক আছে, কে তো একটা ধ্রুবক দাঁড়াচ্ছে, তাহলে কে টা একটা ধ্রুবক এবং যে পদার্থের ভর বা গ্যাসের ভর সেটা একটা ধ্রুবক, তাহলে কে বাই ডাব্লু এটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে ধ্রুবক, এটা পরিবর্তনশীল নয়। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি যে পি ভ্যারিয়াস ডি, কারণ ধ্রুবক উঠে গেলে আমাদের ইকুয়ালটা ভ্যারিয়াস হয়ে যায়। তাহলে ঘনত্ব এবং যে চাপ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কিন্তু সরল সম্পর্ক, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, পরবর্তী হচ্ছে তোমার 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি বলা হচ্ছে, পিভি ইকুয়াল টু আরটি, পিভি ইকুয়াল টু আরটি যে সমীকরণ রয়েছে, তো সেই সমীকরণে এসা এককে পিভি এর একক কি হবে, পিভি এর একক চেয়েছি কিন্তু, ঠিক আছে। তো দেখো এটা আমরা সরাসরি মনেও রাখতে পারি বা এটা নির্ণয় করা অনেক সময় দিয়ে দেয়, তো সুতরাং নির্ণয় করাটা একটু ভালো করে দেখে রাখবে। তো এই যে পিভি ইকুয়াল টু আরটি সমীকরণটা রয়েছে, পিভি ইকুয়াল টু হচ্ছে আমার আরটি, এখানে আমার পিভি একক চাই, তাহলে পিভি ইকুয়াল টু তো আমরা আরটি জানি, তাহলে আর এর একক এবং টি এর একক, আর এর একক আমরা কি জানি, এসআইতে আর একক কি হয়, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের আর এর একক। তার সাথে কে গুণ হয়ে আছে টি, টি মানে হচ্ছে উষ্ণতার একক, তাহলে উষ্ণতার একক কি হয়, উষ্ণতার একক হয় কেলভিন। তাহলে শুধু আমরা এখানে লিখবো, আচ্ছা এটা পার কেলভিন, এটা লিখবো আমরা কেলভিন। তাহলে এটা যদি আমরা এরকম ভাবে লিখতে পারি জুল পার মোল, আর পার কেলভিনটাকে আমি এইভাবে নিশ্চয়ই লিখতে পারি 1/k, তাই তো, পার কেলভিন মানে তাই, আর উপরে এখানে উষ্ণতার একক কেটা আছে। এবারে এখানে কে আর কে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কি পড়ে থাকে, জুল পার মোল। এই জুল পার মোল যেটা রয়েছে এটা কিন্তু তোমার আর এর যে পিভির যে একক সেটা হয়ে গেল, ঠিক আছে, কি হলো না জুল পার মোল। তো এটা কথাতেও লিখতে পারো অথবা তুমি জে পার এমও লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আগেও একবার ছিল যে ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, উত্তরটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা -273°C উষ্ণতা। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক করো। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে। তো জলের স্ফুটনাঙ্ক তোমার কি কোন স্কেলে চেয়েছে, দেখো পরম স্কেলে চেয়েছে। তো পরম স্কেলে যদি স্ফুটনাঙ্ক বার করতে হয় তো আমাদেরকে আগে তো জানতে হবে যে সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্কটা কত। তো সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্ক হয় আমাদের 100°C, এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক, মানে এই উষ্ণতায় জলটা ফুটবে। এবার এটাকে যদি আমি পরম স্কেলে কনভার্ট করি, পরম স্কেলে, তাহলে কত এর সাথে অ্যাড করতে হয়, আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিনে যদি আমাদের রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে 273 দিয়ে যোগ করতে হয়। তাহলে 273 প্লাস 100 মানে কত, 373 কেলভিন। এটা হচ্ছে আমার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে তোমার 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। দেখো এখানে মনে রাখবে এটা কিন্তু প্রশ্ন, সরাসরি প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কিন্তু ঋণাত্মক হওয়া সম্ভব নয়, এটা মনে রাখবে। আচ্ছা, 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। কি বলা হচ্ছে যে 30°C এবং 303 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি বেশি, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো দেখো আমাকে কি করতে হবে না, এই যে দুটি একক রয়েছে দুটো এককে কিন্তু একই আনতে হবে। তো আমার প্রথমে আছে 30°C আর একটা আছে কত 303 কেলভিন, তাই তো। এবার এই যে 30°C আর 303 কেলভিন দুটো আছে, তো 30°C কে আমি প্রথমে কি করব না কেলভিন স্কেলে কনভার্ট করব। তো 30 কে যদি আমি কেলভিন স্কেলে কনভার্ট করতে যাই তাহলে আমাদেরকে কত যোগ করতে হবে, 273। তাহলে 30 এর সাথে আমি 273 যদি যোগ করে দিই তাহলে আমাদের উত্তরটা হবে 300
303 কেলভিন, 303 কেলভিন। আর এইদিকেও আমাদের কত ছিল? 303 কেলভিন। আর এইদিকে এলো আমাদের কত? 303। তার মানে কি দেখা গেল যে কোনোটাই কিন্তু বেশি নয়, দুটোই ইকুয়াল, দুটোই সমান, দুটি উষ্ণতার মানে কিন্তু সমান। দেখো নিচে উত্তরটা আছে কিন্তু, যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 303 কেলভিন দুটি উষ্ণতায় কিন্তু সমান। আচ্ছা, তার পরবর্তী 13 নম্বর প্রশ্নটা বোঝানো হয়ে গেছে। এবার 14 নম্বরটা দেখো, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি হবে? তো দেখো এখানে যখন তোমরা এটা দেখো মাধ্যমিক 2018 সালে কিন্তু প্রশ্নটি এসেছে, সুতরাং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো আমরা কি জানি সমীকরণটা, পিভি সমান হচ্ছে এন আর টি, এটা আমরা সূত্রতে জানি। তো এন মানে কিন্তু ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম মানে কি? ডাব্লিউ বাই এম মানে হচ্ছে ধরো যে গ্যাসটি দেওয়া হবে তার ভর বাই হচ্ছে তার মোলার ভর, ঠিক আছে? তো এখানে এম এর একক চেয়েছে, তো এম এর একক কি হয়? গ্রাম পার মোল, ঠিক আছে? মোলার ভর একক হচ্ছে গ্রাম পার মোল, এটা হচ্ছে আমাদের এম এর একক। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উষ্ণতার, দাঁড়াও দেখি এক মিনিট, হ্যাঁ, উষ্ণতার যে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক মানে আমরা জেনে থাকি যে জলের হিমাঙ্ক মানে যে উষ্ণতায় জলটা জমে যাবে, বরফ হয়ে যাবে, তো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে জল আমাদের জমে যায়। এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতা রয়েছে সেটাকে আমাদের চেয়েছে কি না পরম স্কেলে কনভার্ট করতে হবে। তো পরম স্কেলে কনভার্ট করার জন্য কি করতে হবে? এর সাথে 273 যোগ করতে হবে কেলভিনে করতে গেলে। তাহলে সেলসিয়াস থেকে যদি আমি 273 জিরোর সাথে যোগ করলে কত হয়? 273ই হয়। তাহলে 273 কেলভিন হয়ে গেল। এটা হচ্ছে পরম স্কেলে জলের হিমাঙ্ক। আচ্ছা, এরপর 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও মাধ্যমিকে কোন এক সালে এসেছিল, কত সালে এসেছিল মনে নেই তাই লিখিনি, তো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। দেখো তুমি যদি বয়েলের সূত্র পড়ে থাকো তখন সেখানে কি পড়েছিল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে। তাহলে দুটো জিনিস তুমি কিন্তু এখানে স্থির পেলে, এক হচ্ছে ধরো উষ্ণতা মানে যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি, আর নির্দিষ্ট ভর ধরো আমি এটাকে এম দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে বয়েলের সূত্রে দুটি ধ্রুবক পেলে, একটা উষ্ণতা একটা হচ্ছে ভর। আর চার্লসের সূত্র কিন্তু দুটি তুমি ধ্রুবক পাবে, কি কি? স্থির চাপে নির্দিষ্ট ভরে। তাহলে এখানে চার্লসের সূত্রতে আমি স্থির কি কি পাচ্ছি? চাপ এবং ভর, এই দুটো স্থির পাচ্ছি, তাই তো? কিন্তু এখানে বলেছে যে বয়েল ও চার্লস দুটো সূত্রতে কমন ধ্রুবক কোনটা? কোন ভৌত রাশির ধ্রুবক? দেখো এখানেও কিন্তু ভর আছে, এম মানে ভর, এখানেও কিন্তু ভর আছে, তাহলে দুটিতে কিন্তু আমাদের ভর ধ্রুবক রয়েছে। সুতরাং সঠিক উত্তরটা হবে গ্যাসের ভর। 17 নম্বর প্রশ্ন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি? এটা তো তোমরা নর্মালি বয়েলের সূত্র দিয়ে চার্লসের সূত্র দিয়ে পড়েছো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি না সমানুপাতিক হয়, ঠিক আছে? কারণ V1/T1 এটা হয় না, এটা আমরা যেটা তোমার কেলভিন স্কেল অনুসারে যে চার্লসের সূত্র আমরা পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম যে V ভ্যারিয়াস T, মানে আয়তন হচ্ছে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এবং এই সূত্র দিয়ে তোমাদের কিন্তু একটা অঙ্ক থাকে, সেটা হচ্ছে V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2, এই সূত্র দিয়ে তোমাদের অঙ্ক থাকে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, এটা আমরা বললাম, এখানে আবার রিপ্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস কি আছে উষ্ণতার চার্লসের সূত্র অনুসারে কোন গ্যাসের আয়তন শূন্য হবে? এটা আমরা 2018 সালে এসেছে, পড়েছি, মানে 173। আচ্ছা, তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াসে কেলভিনে প্রকাশ করো, মাধ্যমিক 2015 সালে এসেছে। এটা আমরা জানি যে 327 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে করতে হয় তাহলে আমাদেরকে 273 ডিগ্রি যোগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এবারে এই যে 20 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা দেখে নাও কিভাবে করবে। বলা হচ্ছে একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 এবং N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা সত্য নাকি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা? কারণ তো আছে। দেখো তুমি মনে রাখবে যে সম আয়তন যে কোনো গ্যাসের অণুর সংখ্যা একই চাপে, মানে তোমার একই উষ্ণতা চাপে সম আয়তন যে কোনো গ্যাসের সংখ্যা, তোমার গ্যাসটা যাই হোক সেই গ্যাসের অণু সংখ্যা হয় সবসময় 6.022 ইন্টু 10⁻23, মানে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যাটা হয়। সে তোমার যে কোনোই গ্যাস হোক না কেন, সেটা যদি সম আয়তন হয় মানে 22.4 লিটার। তো তোমার এখানে বলেছে অনুসংখ্যা পৃথক, অনুসংখ্যা পৃথক তো হবে না, কারণ যদি তোমার আয়তনটা সমান হয় তাহলে 22.4 লিটার যে কোনো গ্যাসের অনুসংখ্যাই হচ্ছে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, সুতরাং আয়তন এক্ষেত্রে সমান, তাহলে এটা হবে মিথ্যা। আচ্ছা, চলে যাবো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? মাধ্যমিক 2022 সালে প্রশ্নটি এসেছে।
তো উত্তরটা হবে তোমার পাস্কাল। ঠিক আছে, চাপের একক হচ্ছে পাস্কাল। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? প্রশ্নটি খুব সহজ প্রশ্ন, 22 সালে এসেছিল। চার্লসের সূত্রে আমরা বললাম যে চাপ এবং ভর দুটি কিন্তু ধ্রুবক থাকে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানে সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সমান, এটা মাধ্যমিক 2022 এসেছে, সত্য নাকি মিথ্যা? অবভিয়াসলি সত্য, কারণ এই প্রশ্নটি আমি কিছুক্ষণ আগে বললাম যে সেলসিয়াস স্কেলের ব্যবধান বা সেলসিয়াস স্কেলের পার্থক্য এবং কেলভিন স্কেলের পার্থক্য দুটি কিন্তু সমান হয়। আচ্ছা, এখানে যেহেতু সমান বলেছে তাহলে এটা সত্য হবে। এর পরবর্তী যে প্রশ্নটি আছে এটা কিন্তু মাধ্যমিক 2023 এসেছে, এবং যেহেতু তোমরা মাধ্যমিক 2026 দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা। কোন চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হয়? এটি তোমার প্রশ্ন আছে, মাত্র 1 নম্বরের প্রশ্ন, তার জন্য তোমাকে অনেকটা বুদ্ধি খাটাতে হবে। দেখো, যখন উষ্ণতা ছিল তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তখন তোমার যে আয়তন সেটা হচ্ছে V0। উষ্ণতাটাকে এখন বৃদ্ধি করে 1 ডিগ্রি করা হয়েছে, তাহলে আয়তনটা কত হবে? আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি জানি? VT = V0 × 1 + T/273, এটা আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী। VT = V0 × 1 + T/, এটা ঠিক করে লিখছি, 1 + T/273, এটা আছে। এবারে বলা হচ্ছে যদি আমার উষ্ণতাটা 1 করা হয়, 1 ডিগ্রি, তাহলে কত হবে? দেখো না, তুমি এটাকে গুণ করো। দেখো V0 আগে তোমার উষ্ণতা 1 করে নিই আমরা, টি এর জায়গায় 1 বসবে, তাহলে V1 = V0 × 1 + 1/273, এটা আমরা করলাম। এবার এটাকে যদি তুমি গুণ করো, যে V0 × 1 গুণ করলে কি হয়? V0, আর V0 এর সাথে তারপরে 1টা গুণ করলে কি হবে? V0 এর সাথে তারপরে 1টা গুণ করলে হয় V0 × 1 মানে V0/273, ঠিক আছে, V0/273। তাহলে আমাদের কত হলো? আমার প্রথম আয়তন ছিল V0, আর বলেছে কতটা বৃদ্ধি হবে, তো প্লাস দিয়ে আমার কি আছে? V0/273, তাহলে আমার কত বৃদ্ধি হলো? V0/273 বৃদ্ধি হলো আয়তনটা। আচ্ছা, আদর্শ গ্যাস, এটা আমরা জানি যে কোনো অবস্থায় যদি গ্যাস আমাদের দুটি সূত্র মেনে চলে, একটা হচ্ছে বয়লার এবং একটা চার্লসের, তাহলে সেটাকে আদর্শ গ্যাস বলা হয়, যদিও বাস্তবে এটা পাওয়া যায় না। 2023 মাধ্যমিক এসেছে, সুতরাং ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের আমাদের ক্লাসের একেবারে লাস্ট প্রশ্ন, একটি অঙ্ক, এবং এই অঙ্কটি ভীষণ গুরুত্বপূর্ণ, একটু জটিল অঙ্ক, খুব একটা জটিল বলবো না, কারণ একটু ভাবনা চিন্তা করলেই অঙ্কটা পারা যায়। ঠিক আছে, তো যারা ক্লাসটি প্রথম থেকে জয়েন করে নিতে পারতে সুবিধা হতো, যাই হোক প্রথম থেকে দেখে নেবে। তো এই যে অঙ্কটি আছে আমাদের, এটা হচ্ছে পার্ট 1 ক্লাস। এরপরে আমি সপ্তাহে একটা দিন করে আমি ক্লাস করাবো বলেছিলাম, তো সেখানে আমি করাবো, এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে বা যেগুলো ফার্স্ট পরীক্ষা আসবে, ফাইনাল আসবে, টেস্ট আসবে, সেই নানান প্রশ্ন নিয়ে প্রতিটা অধ্যায় থেকে আলোচনা করবো, তোমরা শুধু একটু জয়েন হবে। তো দেখো এই যে অঙ্কটি আছে, এটা কিন্তু দেখো যেহেতু মাধ্যমিক 2023 সালে প্রশ্নটি এসেছে, তার মানে এই প্রশ্নটা আমার গুরুত্বপূর্ণ, মাধ্যমিক টেস্ট পরীক্ষায় তোমাদের স্কুলে আসতেও পারে। তো কি প্রশ্নটি বলা হয়েছে একটু দেখিনি, দাঁড়া এক মিনিট, আমি প্রশ্নটাকে দেখিনি। প্রশ্নটি বলা হচ্ছে যে এসটিবিতে 1 লিটার H2 মানে হাইড্রোজেন গ্যাস, তো এসটিবিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? তাহলে অণুর সংখ্যার অনুপাত আমাকে দিয়েছে, তার মানে আমার প্রথমত 1 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত আছে সেটা বের করতে হবে, আর 4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা কত আছে সেটা বের করতে হবে। তারপর দুটোকে যেমনি আমরা নর্মাল অনুপাত করি সেইভাবে আমরা করব। তো প্রথম দেখো আমি অঙ্কটা করেই রেখেছি। এসটিবিতে আমরা কি জানি যে এসটিবিতে 22.4 লিটারের অণুর সংখ্যা কত থাকে? 22 আমি একটু আগেই বললাম বিষয়টা, যে 22.4 লিটার, 22.4 লিটার এই যে গ্যাসটা, এই আয়তনে অণুর সংখ্যা কত হয়? সবসময় অ্যাভোগাড্রোর সংখ্যা হয়, মানে 6.023 × 10⁻23, এটা আমাদের হয়। কতটা হয়? 22.4 লিটারে। তাহলে আমাকে বলেছে এখানে প্রশ্ন, দেখো 1 লিটার হাইড্রোজেন গ্যাস অণুর সংখ্যা কত, তাহলে 1 লিটারে কত হবে এটা আমি বের করেছি। দেখো 1 লিটার হাইড্রোজেন গ্যাস অণুর সংখ্যা 6.023 × 10⁻23 বাই নিশ্চয়ই 22.4 লিটার হবে, কারণ আমি 1 লিটারে বের করছি। এবার দেখো এইখানটা যদি কেউ কাটাকুটি করে দাও, এই জায়গাটা যদি কেউ কাটাকুটি করতে যাও, দশমিক তুলতে যাও, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তো এই জায়গাটা কি করবে? এই রকমই রেখে দেবে, কোনো চেঞ্জ করবে না। আচ্ছা, নেক্সট আমাকে বলেছে 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা, তাহলে 4 লিটারে কত হবে? আমরা একই প্রসেস করব।
22.4 লিটারের যে কোনো গ্যাসই হোক তোমার অনুসংখ্যা কত হবে? তোমার অনুসংখ্যা হয় 6.023 ইন্টু 10⁻23, তাই তো? এটা 22.4 লিটারে। তাহলে 1 লিটারে কত হবে? 1 লিটার হবে 6.023 ইন্টু 10⁻23 বাই 22.4 লিটার। আর 4 লিটারে কত হবে? তার সাথে 4 গুণ। তো আমি দেখো ডিরেক্ট করে দিয়েছি যে এসটিবি তে 4 লিটার CO2 গ্যাস অনুসংখ্যা 4 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 বাই 22.4। এবার এই দুটোকে কিন্তু কাটাকুটি করা যাবে না। এবার আমরা কি করব? অনুপাতে বস করাবো। কার কার? না H2 এবং CO2। তো H2 এর আমি অনুসংখ্যা পেয়েছিলাম এইটা, আর CO2 অনুসংখ্যা পেয়েছিলাম এইটা। এবার যদি দুটোকে ধরো অনুপাত করি, তো দেখো তুমি ভালোভাবে বুঝতে পারছো যে 6.023 ইন্টু 10⁻23 বাই 22.4, আর এইদিকে এই পার্টটা, এই দুটো কিন্তু সেম পার্ট, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্সাক্ট পড়ে থাকছে কত? H2 is to CO2 equal to আমার পড়ে থাকছে কত? এদিকে কিছু নেই, মানে 1:, ওইদিকে রইল শুধু 4। তাহলে উত্তরটা হবে 1:4। আশা করি বোঝা গেল। এর আগে যে শর্ট প্রশ্নগুলি আমি ধরো আলোচনা করেছি, তো তোমরা অনেকেই জয়েন হওনি। আমি জানিয়ে দিয়েছিলাম আগে যে আজ রাত 8টা থেকে আমি ক্লাস করাবো ভৌতবিজ্ঞান ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে। তো তোমরা জয়েন করোনি, হয়তো কোনো কাজে ছিলে বা পড়াশোনা করছিলে। তো যাই হোক, জয়েন হতে পারোনি, তো এই যে পিডিএফটা লিঙ্ক কি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাকি তোমরা এখান থেকে স্ক্রিনশট করে এগুলো পড়ে নেবে? কারণ এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, আমরা আগেও দেখেছি, কারণ এই যে ধরনের প্রশ্নগুলোই আসে পরীক্ষাতে। তো তোমরা কি এগুলো লিখে নেবে, নাকি আমি এই পিডিএফটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো? তোমরা যেটা বলবে আমি সেটা করব। তো ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও দেখতে পারে, বুঝতে পারে ক্লাসটা, ঠিক আছে? আর আমি আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, আমি ডেসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অনেক হেল্প পেয়ে যাবে, পড়াশোনার ব্যাপারে সাজেশন বা ক্লাসগুলো পেয়ে যাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটা, ভিডিওটা, যাতে তারাও জানতে পারে, আমার সাথে যুক্ত হতে পারে। আমি সপ্তাহে একটা দিন করে অনলাইন ক্লাস করাবো, লাইভ ক্লাস করাবো, এবং সেটা কবে করাবো সেটা তোমাদেরকে তো আমি জানিয়ে দিই ইউটিউবে। তোমরা সেখান থেকে দেখে নিয়ে তোমরা সময় মাফিক জয়েন হয়ে যাবে, অনেকটা হেল্প হবে তোমাদের, ঠিক আছে? তো আজকে ক্লাস এখানেই রাখছি। গুড নাইট সবাইকে, টাটা।